আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একদম শেষ টপিকে চলে আসছি। সত্যি বলতে এটা একটু মুখস্থ বিদ্যা টাইপ টপিকস, কিন্তু আমার মনে হয় যে আসলে কিছু কিওয়ার্ড মাথায় রাখলে জিনিসটা একদমই ইজি হয়ে যাবে। জাস্ট তোমরা প্যানিক খাবা না, হ্যাঁ? 2-3 পৃষ্ঠা আছে, আপু তোমাদের একদম ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে শিখাই দিব, যেভাবে আপু শিখছিলাম। এই হচ্ছে কথাবার্তা, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় হচ্ছে বিয়ার-লেম্বার্টের যে সূত্র সেটা ব্যবহার। তো একটা জিনিস মাথায় রাখবা, বিয়ার-লেম্বার্টের যে সূত্র সেটা হচ্ছে অনলি লঘু দ্রবণে আমরা ইউজ করব। ডাইরেক্ট সূত্রতে চলে আসি, যে কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে এর মাধ্যমে পুরুত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের -di/dl এর যে আলোর তীব্রতা সমানুপাতিক হয়। একটু ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবা, যে তোমার যেটা বেয়ার-লেম্বার্ট ওখানে স্বচ্ছ মাধ্যম পুরুত্ব এই দুটো ওয়ার্ড ছিল, তারপর হচ্ছে দ্রবণের কথা ছিল, হ্যাঁ? কোনো স্বচ্ছ মাধ্যম, তারপর হচ্ছে মাধ্যমের পুরুত্ব, আর হচ্ছে মেনলি তোমার দ্রবণের কথা মানে দ্রবণের কথা বলছি না, স্বচ্ছ মাধ্যম জাস্ট এই দুটো, স্বচ্ছ মাধ্যমের পুরুত্ব নিয়ে কথা বলছি। তারপর আসে যেটা তোমার আরেকটু কথাবার্তা আছে, যে একটা সমীকরণ দেখছি ওখানে i = হচ্ছে L0/L0 হয়, এগুলো লাগবে না। সব স্বচ্ছ মাধ্যমে হচ্ছে আপতিত আলোক রশ্মি 1 দশমাংশ হারে হ্রাস করতে যে পরিমাণ মাধ্যমে পুরুত্ব প্রয়োজন, এর ব্যস্তানুপাতিক যে হ্রাস গুণাঙ্ক সেটাকে হচ্ছে আমরা এক্সটেনশন গুণাঙ্ক বলতেছি, সিজিএস এককে। এটা একটু সিএম ইনভার্স ওয়ান, একটু মাথায় রাখবে যে সিএম ইনভার্স ওয়ান। তো সিএম ইনভার্স ওয়ান এটা কি কোষ ধ্রুবকেরও হয়, রিডবার্গ ধ্রুবকেরও তোমার সিএম ইনভার্স ওয়ান হয়, ল্যান্সের ধ্রুবক এটাও হয়। আবার হচ্ছে কি সিজিএস এককে সিএম ইনভার্স ওয়ান, এটা কি তোমার এক্সটেনশন যেটা গুণাঙ্ক সেটা। তো বিয়ার সূত্রটা একটু পড়বো। আচ্ছা দেখো, বিয়ার 52 মিল আছে না, তো 1852 খ্রিস্টাব্দে হচ্ছে সূত্রটা দিচ্ছে মিল। তো বিয়ারে কি বলছে, যে কোনো দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণী আলোক তরঙ্গ প্রবাহিত করে দ্রবণের ঘনমাত্রা আলোক তীব্রতা হ্রাসের হার -di/dc আলোক তীব্রতার সমানুপাতিক হয়। তো তীব্রতা হচ্ছে দুটোটাই তোমার সমানুপাতিক হবে, কিন্তু এখানে হাইলাইটিং বিষয় হচ্ছে যে তোমার বিয়ারে আমরা দ্রবণ আর গণমাত্রার কথা বলছি, আর তোমার ল্যামার্টে কি বলছি, স্বচ্ছ মাধ্যম আর পুরুত্বের কথা। তো এই দুইটা জিনিস মাথায় রাখবা, যখনই আমরা ল্যামার্ট বলবো তখন স্বচ্ছ মাধ্যম পুরুত্ব দেখলে উত্তরে ল্যামার্ট ডাকাই দিব, আর যখন আমরা দ্রবণ গণমাত্রা এই ওয়ার্ডটা পাবো, এক বর্ণী ওয়ার্ডটা পাবো, তখন আমরা মনে করবো সেটা হচ্ছে বিয়ারের সূত্র, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা, কনফিউজ হওয়া যাবে না কোনটা কিছু সূত্র ছিল। তো আচ্ছা, একটু করে তোমাদেরকে জিনিসটাকে এখানে আছে, আচ্ছা সামনে আছে, হ্যাঁ সামনে আছে। তো একটু দেখো, H2O2 এর অক্সিজেন জারণ মান -1, কারণ হচ্ছে এটা পারক্সাইডে তোমার হচ্ছে যে কি অক্সিজেন জারণ মান বের করতে বলছে। তো +1 × 2 তো +2x, তো 2x x কে এদিকে পক্ষান্তর করে নিলে ভাগ হয়ে যাবে, তো -1 হয়ে যাচ্ছে। তারপর নিচের কোনটা হচ্ছে বিজারক, বিজারক মানে কি তোমার জারণ সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো দেখো, কপার সালফেটে কপার 2 + সালফেট 2 - এখানে কি হচ্ছে, কপার 2 + I2 হয়ে যাচ্ছে, আর এখানে I2 0, 2k I মাইনাস হয়ে যাচ্ছে। তো k এটা +1 -1 -1 থেকে 0 হয়ে যাচ্ছে, তার মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তাই মাইনাস তোমার কি বিজারক। এইটাই। তারপর দ্রবণের ঘনমাত্রা সিকে মোল পার এল এককে এবং কোষের সেল বা দৈর্ঘ্যের এল এককে সেন্টিমিটার হলে এক্সটেনশন গুণাঙ্ক হচ্ছে যে কি তোমার কি এল মোল ইনভার্স 1 সিএম ইনভার্স 1 হয়। তো এটাই হচ্ছে কথা, যে এই যে অ্যাসপার যেটা তোমার এই চিহ্নটা সেটা হচ্ছে মোলার শোষণ সহগ, বা হচ্ছে যে মোলার অ্যাবজর্বারটিভ বলতেছি আমরা, অ্যাবজর্বটিভ বলতেছি আর কি। তো এল মোল ইনভার্স 1 সিএম ইনভার্স 1 জিনিসটা আসার সংজ্ঞা, মানে তোমার জিনিসটা কোথায় আসছে আপু একটু করে তোমাদের একটা খাতা থেকে দেখাই, মানে শিখছিলাম যে আমরা হচ্ছে বিয়ার সূত্রতে পড়ছি যে কি এ সমানুপাতিক সি, আর লিম্বার্টের সূত্র যেটা সেটা হচ্ছে এ সমানুপাতিক এল পড়বো। তো ওই দুইটা সূত্র সমন্বয়ে আমরা এ সমানুপাতিক সি এল বলতেছি। তো এই যে ই = ইসিএল, এটা কি মোলার শোষণ সহগ বা হচ্ছে মোলার অ্যাবজর্বড আমরা পড়ছি। তো A/CL, তো একে আমরা 1 ধরে নিব, আর সিএলটা কি, সি হচ্ছে তোমার ঘনমাত্রা, তো মোল এল ইনভার্স 1, আর এল কি তোমার দৈর্ঘ্য, তো সেন্টিমিটার। তো এখান থেকে তোমার এল মোল ইনভার্স 1 সিএম ইনভার্স 1। তো এইটা যে সহগটা, সহগের মাত্রাটা মাথা থাকবে এল মোল ইনভার্স 1 সিএম ইনভার্স, কোথা থেকে আসছে, বিয়ার আর লিম্বার্টের সূত্র থেকে আসছে মেইনলি। এই হচ্ছে কথাবার্তা। এবার আসে এখানে বর্ণালীর মূলনীতি হচ্ছে বিয়ার লিম্বার্ট সূত্রের উপর নির্ভরশীল। তো বতে বর্ণালীর নীতি, বদ হচ্ছে বিয়ার লিম্বার্ট। এগুলো গেছে স্পেকট্রোমিটার, গ্লাসের সেলের দৈর্ঘ্য, দ্রবণ বিশেষণ মাত্রা ও দ্রবের মোলার শোষণ সহগ হচ্ছে যে অতি সহজে অল্প মাত্রা হচ্ছে আমরা জেনে যেতে পারবো, এগুলো লেগেছে। ইউভি বিস স্পেকট্রোমিটার, তারপর হচ্ছে পরীক্ষণীয় অজানা ঘনমাত্রা নির্ণয়, এরপর কপার সালফেটের 4-5টা হচ্ছে যে জানা ঘনমাত্রা নির্ণয় লাগে, প্রয়োজনীয় উপকরণ আর কি, এত কিছু লাগে না। এখানে একটু লাগে যে ট্রান্সমিটেন্স জ্যামিতিক হার হচ্ছে হ্রাস পায়, বলতে আমরা বুঝি যে এল সেন্টিমিটার দ্রবণ যদি 100% আপতিত রশ্মি হয়, 20% আলো শোষিত হবে, আর তবে হচ্ছে যে কি দ্বিতীয় এল সেন্টিমিটার দ্রবণে 80% আলো থেকে হচ্ছে আবার 20% শোষিত হয়ে 64% থাকে। এরপর আবার তৃতীয় এল সেন্টিমিটার হচ্ছে 64% আলো থেকে 20% শোষিত হয়ে হ্রাস পেত, মানে 20% করে করে হ্রাস পেতে থাকবে, এটাই কথা। তো বিয়ার লিম্বার্ট সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, একটু মাথায় কিন্তু তিনটার সীমাবদ্ধতা আমরা রাখতে হবে। দ্রবণের ঘনমাত্রা 0.001 m থেকে 0.0, খুবই কম রেঞ্জ।
এটাতে হচ্ছে কার্যকর হবে। দ্রবণের ঘনমাত্রা 0.1 এর থেকে বেশি হলে সূত্র প্রযোজ্য হবে না। 0.1 থেকে, কিন্তু 0.01 না, 0.1 থেকে, এটা একটু মাথায় রাখতে হবে। তারপর সংযোজন বিয়োজন এগুলো হলো হচ্ছে যে প্রযোজ্য হবে না। তারপর এক বল নেই আলো যদি না হয় তাহলে হচ্ছে যে সূত্রটা হবে না। তারপর আলোক শোষণের পূর্বে হচ্ছে যে প্রতিফলন বা বিচ্ছুরণ হতে পারবে না। জাস্ট এই 0.1 এমএরটা একটু মাথায় রাখে। হ্যাঁ, এবার আসি সূত্রের প্রয়োগগুলো। আমরা জিনিসগুলো এতটা ইজিলি শিখবো যে মানে আলহামদুলিল্লাহ বলবা, কিন্তু বলতে বাধ্য তুমি। হ্যাঁ, তো সূত্রগুলো তো দেখতেছি যে এএস আছে, ইউভি বিস আছে, তারপর এইচপিএলসি, জিসি। তো পারমাণবিকের যেগুলো এএসএস এগুলো সব হচ্ছে টপিক নাম। হ্যাঁ, দেখবে টপিক নাম, ফার্মাকোলজি, তারপর হচ্ছে বায়োফিজিক্স, টক্সোলজি, ল্যাবরেটরিতেও তো আমরা পড়াশোনা করি রসায়ন নিয়ে। তারপর হচ্ছে যে ট্রেস এলিমেন্ট নিয়ে পড়াশোনা। তো যা যা তুমি হচ্ছে যে কি নাম সাবজেক্টের নাম পাবা সেগুলো হচ্ছে যে কি তোমার এএস। তো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে আসে এখানে ইউভিবিসে তুমি হচ্ছে ঘনমাত্রা, দ্বিবন্ধন, কার্যকরীমূলক এই ওয়ার্ডগুলো পাবা। দেখো, অবস্থান্ত ধাতুর রঙিন, আয়ন শনাক্তকরণ, ঘনমাত্রা, তারপর হচ্ছে কনজুগেটেড দ্বিবন্ধনযুক্ত, তারপর ম্যাক্রো অণু, বায়োলজিক্যাল ম্যাক্রো অণু। তো কার্যকরীমূলক না এগুলো, যেমন তারপর হচ্ছে যে মানে কার্যকরীমূলক টাইপসের জিনিসগুলো, তারপরে প্রোটিন, লিপিড, গ্লুকোজ, এগুলা হচ্ছে যে তোমার ইউভিবিসি। আর এইচপিএলসিটা কি? আচ্ছা, এটা একটু বলে দিই। জিসিতে হচ্ছে তুমি শিক টিক এইচসি এই ওয়ার্ডগুলো পাবা। শিক টিক এইচসি যেমন কি দেখো আমি লাগাই রাখছিলাম। উদ্ধায়ী ওয়ার্ডটা তো পাবো। ফার্স্ট হচ্ছে জিসিটা হচ্ছে উদ্ধায়ী, এটা একটু মাথায় রাখবা। তারপর হাইড্রোকার্বন C2 থেকে C40 এগুলো পৃথক করা হয়, এগুলো লাগতেছে। দেখো আংশিক শিক পাচ্ছি। হ্যাঁ, শিক। তারপর এদিকে কসমেটিক টিক পাচ্ছি। তারপর এদিকে ফরেনসিক। তো আমি বলছিলাম শিক টিক পিক এই ওয়ার্ডগুলো পাবো। রক্তের অ্যালকোহল নির্ণয় করবো। তো মাথায় থাকবে। তো যেগুলো তোমার জিসিতে নাই, এসে নাই, ইউভিবিসি নাই, সেগুলো অবশ্যই এইচপিএলসিতে হবে। তো এখানে একটা জিনিস একটু মাথায় রাখবে, এইচপিএলসিতে তোমার ডিএনএ জারিত ওয়ার্ডটা ছিল, ফরেনসিক ডিএনএ জারিত সেটা। তো আমরা কি বলছি, তোমার যেটা এএস সেখানে হচ্ছে যে কি তুমি টপিক সাবজেক্টের নাম পাবা। আর যেটা ইউভিবি সেখানে কি পাবা, ঘনমাত্রা, দ্বিবন্ধন, কার্যকরীমূলক, তারপর প্রোটিন, ভিটামিন এগুলোর নামগুলো পাবা। তারপর এইচপিএলসিতে কি বলছিলাম, একটা স্পেশালি মাথায় রাখতে হবে ফরেনসিকে যে ডিএনএ জারিত। আর জিসিতে কি পড়ছিলাম, ফার্স্টে উদ্ধায়ী ওয়ার্ডটা পড়ছি, এরপর শিক টিক তারপর পিক এই ওয়ার্ডগুলো পাবো। ঠিক আছে, তো হচ্ছে এটাও শেষ আলহামদুলিল্লাহ। এবার এগুলো তো বাদ। এখানে আসি যে বিশ্লেষণের যে মাত্রা, মোলের বাষ্পের বিদ্যমান হচ্ছে নিম্নতম শক্তি স্তরের হচ্ছে পরমাণুর ঘনমাত্রা সমানুপাতিক হবে, এগুলো তো গেছে। তো এই জিনিসটা একটু দেখো, এই লাইনটা একটু দেখো। স্পেকট্রোমিটারে 1.1 সেন্টিমিটার তোমার হচ্ছে দৈর্ঘ্যে একটা সেলে রাখার পর শোষণ মাত্রা তো 1/0 ইন্টু 10⁵ হয়েছে। তো অ্যাবজর্বেন্সের মাত্রা দিচ্ছে ঘনমাত্রা। তো আমি সূত্রটা জানি ECLC এর মানে A/EL, তো মানগুলো বসাবো, C ইনভার্স 1 হবে। শেষ তো উল্টা। তারপর মূলনীতিকে 3টা অংশ ফাঁপা, ক্যাথোড, ল্যাম্প, অ্যানোড না কিন্তু, তারপর নমুনা, অ্যাটমাইজার আর হচ্ছে ফটো ডিটেক্টর, এগুলো আছে। ল্যাম্প হচ্ছে 3টা ফটো, ল্যাম্প অ্যাট ফটো দিয়ে মাথায় রাখতে পারো, ট্রিক দিয়ে মাথায় রাখা আর কি। যদি এগুলো এত লাগে না, ওইটা লাগে যে তোমার শিখটিক শিখাইছি ওইগুলো লাগে, জিসিসি এগুলো আর কি। তো এখানে কিছু কথা আছে। ইউভি বিশ বর্ণালী, অর্থাৎ ইউভি যেটা তোমার ভিজুয়াল বর্ণালীটা আর কি, দৃশ্যমান যেটা সেটা হচ্ছে যে কি তোমার শোষণ বর্ণালী, পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রন যোগ অনুবেলায় ঘটে। স্পেকট্রোমিটার হচ্ছে দ্বৈত রশ্মি বর্ণালী মাপক। এটা হচ্ছে ইউভি আলোর রশ্মির উৎসরূপে ডিউটেরিয়াম ল্যাম্প, আর হচ্ছে বিশ আলোর রশ্মির রূপে হচ্ছে টংস্টেন ফিলামেন্টটা ইউজ হয়। তো স্পেকট্রোমিটারের কিছু ব্যবহার আছে, যে ঘনমাত্রা নির্ণয়, তারপর কার্যকরীমূলক, তারপর দ্বিবন্ধন, এগুলো তো বলছি। প্রতিস্থাপক দ্বিবন্ধন এই ওয়ার্ডগুলো পাবো। ইউভি সেটা তো বলছে, ঘনমাত্রা, দ্বিবন্ধন, কার্যকরীমূলক এই ওয়ার্ডগুলো পাবো। হ্যাঁ, এগুলা গেছে। এখানে কিছু কথাবার্তা আছে। পাই বন্ধনের ক্ষেত্রে ইউভি বিশ দেয় না, সরি সিগমা বন্ধনের ক্ষেত্রে দেয় না। তারপর হচ্ছে 200 থেকে 780 nm হবে। তারপর পাই বন্ধনের ইলেকট্রন তপ্ত করলে হচ্ছে 200 mm কম হতে হয়, এগুলো তো গেছে। এই যে এই জায়গাটা একটু লাগবে। হ্যাঁ, তোমার যেগুলোর কালার দেখাবে বর্ণযুক্ত সেগুলো হচ্ছে ক্রোমোফোর। তো নাইট্রোমূলক, নাইট্রাসমূলক, অ্যাজোমূলকটা দেখা N2 দেখে নাও। সোডিয়াম অ্যাজেটকে NN3 দিকে, এগুলো হচ্ছে বর্ণযুক্ত। তো কি কি হয়, নাইট্রাসো অ্যাজো হচ্ছে কালারফুল হয়। তো বেঞ্জিনের বেলা সর্বাধিক শোষণ তরঙ্গ হচ্ছে 255। তারপরে বিটা ক্যারোটিন অথবা গাজরে হচ্ছে সেটা হচ্ছে 451। তো দৃশ্যমান পরিসরে হয় সেটা হচ্ছে কি তোমার গাজর, কালারটা দেখবো আমরা। হ্যাঁ, তো বিয়ার-লিম্বার সূত্রের প্রয়োগটা আমরা ঘনমাত্রা নির্ণয় না অনুরাকৃতিতে জানবো না, জীবের গঠন, এটা জৈব যৌগের গঠন তারা পারবো। ঠিক আছে, উচ্চতর ক্ষমতা দক্ষতা সম্পন্ন তোমার তরল ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি পূর্ণরূপটা একটু দেখে নিব। বাট এখানে কিছু কথা লাগে, যে তোমার এই জিনিসটা বেশি লাগে, যে তরল দ্রাবক রূপে বিশুদ্ধ পানীয় মিথানল আছে, অ্যাসিটাইলটা ইউজ করবো। স্থির সূক্ষ্মমাখা দন্তস্ব শোষণ মাত্রা এটা। তারপরে সচল মাধ্যমে দ্রাব্যতার উপর, বাকিগুলো একটু দেখে নিলেই হয়, যে সক্রিয় শোষক কলম এগুলো তো জানি। তারপর 50 থেকে 300 বার সচল মাধ্যমে বেশি, তো বাকিগুলো একটু পড়ে নিব। জাস্ট এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়, স্থির কণা আর দিকে বিশুদ্ধ পানি মিথানল অথবা অ্যাসিড নাইট্রেট ইউজ করবো।
আচ্ছা এসিটোনাইট্রালটা কি বলতো, নাইট্রাইল কি ছিল, C+9, তো এসিটা যখন বলছে উল্টাটা ছিল না, N≧C দিয়ে যেটা ছিল সেটা। ইউভি পিস বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের মধ্যে যৌগ শনাক্তকরণ যৌগের পরিমাণ হচ্ছে রেকর্ড হওয়া থাকে HPLC। এবার আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি GC যেটা, সেটা কি তোমার গ্যাস তরল পার্টিশন GLPC। তো HPLC-তে আমরা হচ্ছে বিশুদ্ধ পানীয় মিথানল অথবা হচ্ছে অ্যাসিটোনাইট্রাল দিবা, আর GC-তে হচ্ছে তোমার সচল হিসেবে নিষ্ক্রিয় হিলিয়াম আর হচ্ছে ক্রিয়াহীন N2 গ্যাস দিবে। দেখো ক্রিয়াহীন N2 গ্যাস, নিষ্ক্রিয় হিলিয়াম। তো এটা দেখবো এখন। স্থির মাধ্যম তরল হচ্ছে তরল পদার্থ, আর সচল মাধ্যমে হচ্ছে যে আমরা নিষ্ক্রিয় হিলিয়াম অথবা ক্রিয়াহীন N2 দিব। ক্রিয়াশীল না ক্রিয়াহীন দিব, কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলা গেছে। এইটা একটু দেখে নিতে পারো, এখানে অনেক কথাবার্তা লিখছিলাম। তো এরই মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ চ্যাপ্টার 3 শেষ, পরমাণুগত রসায়ন শেষ। আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে মানে MCQ রিলেটেড ক্লাসগুলো একটু নিয়ে নিতে, যদি আল্লাহ সহায় হয় কালকের মধ্যে যদি তোর রসায়ন শেষ করে দিতে পারি। তো এই হচ্ছে কথাবার্তা, ভালো মতো পড়ো, পড়াশোনার মধ্যে থাকো, বায়োলজিটা একটু পড়ো। তো আল্লাহ হাফেজ, পিস।